সালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। চলছে রমজান মাস। এই রমজান মাস আমাদের নাজাত, মাগফিরাত এবং রহমতের মাস, সবই ঠিক আছে। তবে আমাদের অনেকের এইরকম চিন্তা ভাবনা যে রমজানটা গেলেই পড়তে বসবো বা রমজান মাসে পড়াশোনা ততটা হচ্ছে না, কিন্তু না। একটা বাস্তব কথা হলো, রমজান মাস কিন্তু সময় বসে থাকবে না তোমার জন্য। তোমার নির্দিষ্ট পরীক্ষা নির্দিষ্ট দিনের মধ্যেই হবে। সো তুমি বসে থাকলেও তোমার অন্য ফ্রেন্ড সার্কেল কেউই কিন্তু বসে নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, রমজান চলছে, আমরা রোজা রাখবো, নামাজ পড়বো যারা মুসলমান, পাশাপাশি আমরা কিন্তু সব কাজই করতে হবে। যারা জব করে তারা কিন্তু জবের পাশাপাশি রোজার পাশাপাশি জবটা তাদের করতে হয়। সো তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের অবশ্যই রোজার পাশাপাশি নামাজের পাশাপাশি অবশ্যই তোমাদের যেটা আসল কাজ সেটা হলো পড়াশোনা, সেটা অবশ্যই করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এই দিনগুলোতে তোমাদের মন মানসিকতা অনেক ভালো। আর এডুকেশন শুধু একটা কোচিং সেন্টার না, এটা মানুষের এবং তোমাদের স্টুডেন্টদের ভাগ্য পরিবর্তনের একটা মাধ্যম। অর্থাৎ আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে, বাট আমরা উসিলা। আমরা যখন যেই বিষয়টা প্রয়োজন হয়, প্রতিটা বিষয় স্টুডেন্টদের যেন উপকার হয়, স্টুডেন্টরা যেন উপকৃত হয়, আমরা সেইভাবেই চেষ্টা করে থাকি। সো সবাই, আজকের ক্লাসটা হবে প্রি অ্যাডমিশন, অর্থাৎ এইচএসসি 26-এর মধ্যে যারা এই বছর সামনের বছর অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি। অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা সামনে দিবে এবং এরপরেই কয়েক মাস পরে, 5-6 মাস পরে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য। যারা সেকেন্ড টাইম এইচএসসি 25 যদি তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাও, আবার তোমরা চাইলে ক্লাসটি করতে পারো। ওকে জি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। টাইমটা একটু এই টাইমে দিয়েছি কারণ এই ক্লাস শেষে আমরা আবার সবাই যারা তারাবির নামাজ পড়ি জামাতের সহিত, আমরা ওখানে চলে যাব। তার আগেই ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস বেশি দীর্ঘ হবে না, তবে সবাইকে একটু মনোযোগ দিতে হবে। জি, অনেকদিন পরে এসেছি, ইনশাআল্লাহ আমরা এডুকেশন যখন যেটা করার প্রয়োজন সেটা করি। সবাই একটু অন্যদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই একটু আসুক, তারপর আমরা মূল ক্লাসটা শুরু করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা যারা এখন এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার তো এইচএসসি পড়াশোনাই শেষ হয় নাই, আমি আবার অ্যাডমিশন টেস্ট কিভাবে পড়ব। লক্ষ্য করো, যে পারে সে সব জায়গায় পারতে হবে। তোমরা যদি চিন্তা ভাবনা এরকম করে রাখো, একদম আমি সব কিছু অ্যাডমিশন ধরবই না, অ্যাডমিশন সম্পর্কে জানবো না, কিছুই হবে না, আমি আগে এইচএসসি পরীক্ষা দেই, তারপরে আমি কি করবো, অ্যাডমিশন সম্পর্কে জানবো। তোমাকে আমি সচেতন করছি, তোমাকে আমি সাবধান করছি। তোমার যে বন্ধুটা অলরেডি অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করছে, এইচএসসিও করছে, তুমি ভাবছো অ্যাডমিশন পড়লে তোমার টাইম কিল হবে, সময় নষ্ট হবে, আর তোমার ওই বন্ধুটা কি করছে, ফেসবুকিং, রিলস দেখা, নাটক, সিনেমা বাদ দিয়ে আমাদের কথা শুনছে, পাশাপাশি এইচএসসির প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা একই সাথে প্রস্তুতি নিচ্ছে। তাতে করে কি হচ্ছে, সে ডাবল বেনিফিটেড হচ্ছে। দেখো, আমি আজকে তোমাকে দেখিয়ে দিব যে আমরা প্রি অ্যাডমিশন কোর্সে ওই টপিকগুলো পড়াবো যেই টপিকগুলো তোমার এইচএসসিতে কাজে লাগবে। অর্থাৎ আমরা সব টপিক এখানে পড়াবো না, আমরা শুধু এইচএসসির সাথে মার্চ করে অ্যাডমিশন টপিকগুলো পড়াবো। তাতে করে কি হবে, তুমি অ্যাডমিশন সিলেবাসটা কিছুটা আইডিয়া করতে পারলা, কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলা, এবং সাইমালটেনিয়াসলি তোমার এইচএসসির প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। সো যারা ভাবছ যে না আমি ইউনিভার্সিটি এইচএসসির পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি জানবো, বুঝবো, পড়বো, অনেক টাইম আছে, তুমি বোকার স্বর্গে বসবাস করছো। আমি প্রায় 15 বছর পড়াচ্ছি। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দায়িত্ব পালন করতে গিয়ে, পড়াইতে গিয়ে, কোচিংয়ের দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী অনেক চেষ্টা করে বাট সফল হয় নাই। কারণ এই যে অ্যাডমিশন টেস্টের পরে যে 2 মাস, 3 মাস, 4 মাস সময় পায়, এই সময় সে সিলেবাস বুঝতে বুঝতে কিন্তু অন্যদের প্রস্তুতি শেষ হয়ে যায়। কাদের প্রস্তুতি শেষ হয়, যারা এখন থেকে একটু একটু করে অ্যাডমিশন সম্পর্কে পড়াশোনা করে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের নাম্বার 1 শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাডমিশন প্ল্যাটফর্ম। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে কি করি, সার্ভিস দিব। আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সে যদি তুমি কন্টিনিউ করো, তুমি লক্ষ্য করো এখানে কম টাকায় ভর্তি হতে পারবা। তুমি যদি আজ থেকে 4 মাস পরে ভর্তি হয়, তার চেয়ে ডাবল বেশি টাকায় ভর্তি হতে হবে, বাট এখন কম টাকায় ভর্তি হবা। একই কোর্স তুমি 2 বার পাবা, একই কোর্স 2 বার পাবা। গত বছর যারা এইচএসসি 25 যারা অ্যাডমিশন টেস্ট নিয়েছে, তাদের যে রেকর্ড ক্লাসগুলো, ফাউন্ডেশন ক্লাসগুলো, ওগুলো পাবা।
দ্যাট মিনস এখানে টাকা কম বাট বেনিফিট অনেক বেশি। তুমি চাইলে তোমার ফ্রি টাইমে তুমি যেই টাইমটা মুভি দেখো, ঘুমিয়ে থাকো, ওই টাইমটা একটু অ্যাডমিশন রিলেটেড কিছু পড়াশোনা করবা। লক্ষ্য করো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার মনে আছে আমার বন্ধুরা, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এইচএসসি চলাকালীন একটু একটু পড়াশোনা করছে, তখন আমাদের সময় এতভাবে কেউ আমাদেরকে গাইড করতো না। কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তো অ্যাডমিশন রিলেটেড, কেউ কোশ্চেন ব্যাংক সলভ করতো, কেউ টেক্সট বুক পড়তো, কেউ দেখতো কোশ্চেন অ্যানালাইসিস করে কোথা থেকে প্রশ্ন হয়। সব প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বসে থাকার সময় নাই, তুমি যেখানেই পড়ো, আমি শুধু একটা অনুরোধ করব, প্লিজ এই টাইমটা কাজে লাগাও। তোমার লাইফের চেঞ্জিং টাইম, তোমার লাইফের টার্নিং পয়েন্ট হলো আগামী এই কয়েকটা মাস। এইচএসসিতে তো ভালো রেজাল্ট করতেই হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে। মনে রাখবা, এই টাইমটা তোমার কাছে মনে হবে দুনিয়ার সবচেয়ে ফালতু কাজগুলো তোমার কাছে চলে আসবে। প্রেম করতে ইচ্ছা হবে, মজা করতে ইচ্ছা হবে, মাস্তি করতে ইচ্ছা হবে, এমন এমন অফার তোমার কাছে আসবে, মনে হবে যে জীবনে এই সুযোগ তুমি আর কখনোই পাবা না। আসলে তুমি, এটা হলো তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মানে তুমি এখন মোবাইলে কথা বললে তোমার কাছে যে আরাম লাগে না, আমার কাছে লাগে না, বিকজ আমি জীবনটা বুঝি। আমি এখন আমার নিজের লাইফটা নিজে লিড করি, আমার নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সব দায়িত্ব পালন করতে গিয়ে দেখি অন্য কিছু আর ভালো লাগবে না। সো তোমারও ভালো লাগবে না, বাট রাইট নাও এইচএসসি লেভেলে অনেক কিছু ভালো লাগে তোমাদের। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বেশি কথা না বলে আমরা আজকে কিছু কোশ্চেন প্যাটার্ন দেখাবো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কেমন প্রশ্ন হয়, এবং এমন জায়গা থেকে প্রশ্নগুলো এনেছি যেগুলো এইচএসসি রিলেটেড, অর্থাৎ তোমাদের এইচএসসিতে যে টপিকসগুলো আছে, উচ্চারণ আছে, বানান আছে, প্রত্যয় আছে, সমাস আছে, উপসর্গ আছে, অর্থাৎ তোমার এইচএসসি রিলেটেড বাক্যতত্ত্ব আছে, তারপরে কি তোমার পদে শ্রেণী বিভাগ আছে। সো তোমার এইচএসসি রিলেটেড টপিক থেকে এই প্রশ্নগুলো পড়াচ্ছি। আর আরেকটা কথা মনে রাখবা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি অনলাইনে অ্যাডমিশন টেস্ট মানে দিতে চাও, অর্থাৎ অনেকে চিন্তা ভাবনা করবা অফলাইনে পড়বা, জাস্ট এটা তোমার আবেগের জন্য তুমি অফলাইনে ভর্তি হবা। আমি একটা কথা গ্যারান্টি দিচ্ছি, একদম গ্যারান্টি দিব, যদি বেঁচে থাকি তুমি এটার প্রমাণ পাবা যে অফলাইনের তুলনায় এডুকেশন অনলাইনে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি এর চেয়ে বেটার হতে দেয়। আমাদের আছে মহসিন স্যার, শাহিন স্যার, আমি সুফিয়ান স্যার, সহজ ফাহাদ স্যার সহ অগণিত শিক্ষক যারা বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাডমিশন কোচিং জগতে বহুদিন পড়াচ্ছে। ওকে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে একজন বলছে বাচ্চারা ভালো করে পড়ো, যে হেলিকপ্টার স্যার চলে আসবে, আমাদের শিক্ষামন্ত্রী, এখন আর ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নাই, অনেক বেশি পড়া, অনেক বেশি প্রস্তুতি নাও। মনে রাখবা, এখন তোমার প্রস্তুতিতে যত বেশি পরিশ্রম হবে, যত বেশি কষ্ট হবে, যত বেশি ঘাম ঝরবে, আজ থেকে 4-5 মাস পরে তোমার সফলতাগুলো তার চেয়ে অনেক বেশি আনন্দ দিবে তোমাকে। সো সময় গেলে সাধন হবে না, সময়ের কাজ সময়ে করো, আল্লাহ তোমাকে অবশ্যই এর রিওয়ার্ড দিবে, এর ফল অবশ্যই আল্লাহ তোমাকে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করছি। লক্ষ্য করো, এটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, সেটা হলো, লক্ষ্য করো, উচ্চারণ থেকে আসে। আমাদের উচ্চারণ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, তোমরা একটু মনোযোগ দাও তো। লক্ষ্য করো, এটা পিওর অ্যাডমিশন, এটা এইচএসসি না। এইচএসসি তো উচ্চারণ থেকে প্রশ্ন হয়, আমাদের অ্যাডমিশন টেস্টে হয়, বাট এটা হলো নিয়মের মধ্যে থেকে এসেছে। দেখি কেউ পারো কিনা, যারা এই বছর 2026-এর স্টুডেন্ট, তোমরা কেউ এটার উত্তর দিতে পারো কিনা? ট্রাই করো তো, সবাই ট্রাই করো। এখানে বলেছে অধ্যাপক শব্দে অয়ের উচ্চারণ হলো কি? সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত। লক্ষ্য করো, এখানে কিন্তু ডিরেক্ট উত্তর পেয়ে যাবা, সহজ উত্তর। আমরা দেখি কেউ পারো কিনা। আমরা জানি এই অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত, অয়ের উচ্চারণ মাঝে মধ্যে অয়ের মতোই হয়, দ্যাট মিনস অটা অয়ের মতো হয়, তখন এটাকে আমরা বলবো বিবৃত। এটাকে আমরা কি বলবো? বিবৃত। আবার এই অয়ের উচ্চারণ মাঝে মধ্যে অ না হয়ে কার মতো হয়ে যায়? ও এর মতো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো সংবৃত। সেটাকে আমরা কি বলবো বলো? সংবৃত। তাহলে বলো তো, সবাই একটু মনোযোগ দাও। অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত, অ যদি অয়ের মতো উচ্চারণ হয় আমরা তাকে বলবো বিবৃত, অ যদি ও এর মতো হয় আমরা তাকে কি বলবো? সংবৃত। আমরা তাকে কি বলবো বলো? সংবৃত। তাহলে সবাই একটু মনোযোগ দাও। অধ্বনির উচ্চারণ কি? দুই ভাগে বিভক্ত। অয়ের উচ্চারণ যদি কার মতো হয়? অয়ের মতো হয়, আমরা তাকে কি বলবো? বিবৃত। অয়ের উচ্চারণ যদি ও হয় আমরা তাকে বলবো সংবৃত। সবসময় মনে রাখবা, এটা কি? অ। অয়ের পরে যদি অধ্বনির পরবর্তী বর্ণ যদি, লক্ষ্য করো, অধ্বনির পরবর্তী বর্ণ যদি
রস্বই দীর্ঘই, আই মিন রস্বইকার দীর্ঘইকার হতে পারে, হ্যাঁ। তারপরে জফলা অথবা ক্ষীয়, বুঝা ট্রাই করো। অধ্বনির পরে যদি রস্বইকার দীর্ঘইকার জফলা ক্ষীয় এই ধরনের বর্ণ থাকে, রস্যুকার অথবা দীর্ঘকার, রস্যু অথবা দীর্ঘ এই ধরনের বর্ণ থাকে, লক্ষ্য করো, তাহলে অয়ের উচ্চারণটা কি হয়ে যাবে জানো? অধ্বনির পরবর্তী বর্ণে যদি এই ধরনের বর্ণ থাকে তাহলে ওই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। কার মতো? ওয়ের মতো। আমি পুরোটা দেখাচ্ছি না, এগুলো আমরা অ্যাডমিশন টেস্টের সময় আরো বেশি দেখাবো, যেহেতু এটা ডিরেক্ট এইচএসসি তে কাজে লাগবে না। লক্ষ্য করো, তাহলে আমরা কি বললাম? অয়ের পরে যদি রস্বই দীর্ঘ জফলা ক্ষীয় রস্য দীর্ঘ থাকে, অয়ের উচ্চারণ কার মতো হবে? ওয়ের মতো হবে। এখন লক্ষ্য করো, অধ্যাপক, অধ্যাপক, এই যে অধ্বনির পরবর্তী বর্ণে, অ যেখানে থাকবে তার পরবর্তী বর্ণের সাথে যদি এই ধরনের বর্ণ থাকে, অয়ের উচ্চারণ ও হবে। লক্ষ্য করো, অয়ের পরবর্তী বর্ণে জফলা আছে। কি ফলা আছে? জফলা আছে। সবাই একটু মনোযোগ দাও তো। এই যে অধ্যাপক পরবর্তী বর্ণে থাকলে হবে, জফলা আছে, তাহলে অয়ের উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। অয়ের উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে অয়ের উচ্চারণ হবে ও। তাহলে ও হবে এরকম হবে, অধ্যাপক, অধ্যাপক, হ্যাঁ, অধ্যাপক। মানে একবার জফলা মানি হলো ওই বর্ণটা দিতে হবে, হ্যাঁ। আমরা এটা মুখে যেভাবে উচ্চারণ করব সেই রকম উচ্চারণ আসবে। তাইলে লক্ষ্য করো, আমরা কি বুঝলাম? অধ্বনির পরে জফলা আছে, অধ্বনির পরে জফলা আছে, দ্যাট মিন্স অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। বলো, অয়ের উচ্চারণ কি হবে? ও হয়ে যাবে। তাহলে অয়ের উচ্চারণ যদি ও হয়, আমরা তাকে কি বলবো? সংবৃত বলবো। তাহলে আজকে সঠিক উত্তর হলো সংবৃত। আজকে সঠিক উত্তর কি বলো? সংবৃত। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হলো সংবৃত। তাহলে অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। অ যদি অয়ের মতো হয় আমরা তাকে বলবো বিবৃত, অ যদি ও এর মতো হয় আমরা তাকে কি বলবো? সংবৃত। লক্ষ্য করো, আমরা যদি বলি অতি, লক্ষ্য করো পরবর্তী বর্ণে কি আছে? রস্বইকার আছে, অয়ের পরে রস্বইকার, তাহলে এটার উচ্চারণ হবে অতি। এটার উচ্চারণ কি হবে? অতি। বুঝাইতে পেরেছি? নেক্সট, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? সবাই একটু ট্রাই করো। আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে থাকবে অনেক গুরুত্ব দিবে না, মজা মাস্তি ফান করবা, ঠিক আছে, করতে থাকো ভাই। লাইফ কিন্তু এইরকম না, লাইফ অনেক কঠিন, অনেক করুণ, কেউ তোমাকে সহায়তা করবে না। লাইফে যদি তুমি সফল না হতে পারো, এই দুনিয়াতে কেউ তোমাকে সফলতা দিবে না। তোমাকে চেষ্টা করতে হবে, তোমার আল্লাহ তোমাকে সফলতা দিবে। বাট তুমি যদি চেষ্টাই না করো, তুমি যদি নিজের সর্বোচ্চ ডেডিকেশনটা না দাও, তো তুমি শুধু সারা জীবন দেখার মতো থাকবা। তুমি দর্শক, মানুষ সফল হবে, তোমার বন্ধু সফল হবে, তুমি দর্শক হবা। তোমার বান্ধবী সফলতা অর্জন করবে, তুমি চেয়ে চেয়ে দেখবা। তোমার বন্ধুরা ভালো ভালো খাবে আর তুমি সেটা দেখবা। সো তোমার লাইফে কখনো সফলতা আসবে না। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুধু একটা কথাই বলছি, সর্বোচ্চ কি করতে হবে? চেষ্টা করতে হবে। আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ, লক্ষ্য করো এখানে মাঝখানে একটা হব আছে। কি আছে বলো? হব আছে। মনে রাখবা, হবের পূর্বে যদি অকার অথবা আকার থাকে, হবের পূর্বে যদি অকার অথবা কি থাকে? আকার থাকে, একটা জিনিস হবে। আর হবের পূর্বে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, রস্বই অথবা কি কার? দীর্ঘই থাকে, তাহলে অন্যটা হবে। মনে রাখবা, হবের পূর্বে যদি অকার অথবা আকার থাকে তাহলে হবটা এরকম হবে। লক্ষ্য করো, আও, এই যে হয়ের জায়গায় হবে ও, আর পরে বটা ভ, আহ্বান, হ্যাঁ, আহ্বান। আর হবের পূর্বে রস্বইকার বা দীর্ঘইকার থাকলে কি হবে? লক্ষ্য করো, আমরা বললাম বিহবল, হ্যাঁ, লক্ষ্য করো, তাহলে হবের পূর্বে কি? রস্বই আছে, তাহলে রস্যু হয়ে যাবে, তাহলে এটা কি হবে? বিউভল। তাহলে কি দেখছো চেঞ্জটা কোথায় আসছে? চেঞ্জটা আসছে, আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করো, হবের পূর্বে যদি অকার অথবা আকার থাকে, ওই হবের হটা হয়ে যাবে কি? ও। আর ব অলওয়েজ, দুইটা বয়ে অলওয়েজ ভ হবে, দুইটা বয়ে অলওয়েজ কি হবে? ভ হবে। বাট হবের পূর্বে যদি অকার আকার থাকে, হয়ের জায়গায় একটা ও দিবা। আর হবের পূর্বে যদি রস্বইকার দীর্ঘইকার থাকে, হয়ের জায়গায় একটা রস্যু দিবা। তাহলে কি বুঝছ? হব আছে না, এর আগে অকার অথবা আকার আছে, অকার অথবা কি কার আছে? আকার। তাহলে হটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আর ব অলওয়েজ কি থাকবে? ভ হবে, হ্যাঁ। আর হবের পূর্বে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, তাহলে কি বলবো বলো তো? হটা হবে কি? রস্য। আর ব অলওয়েজ ভ হবে, ব অলওয়েজ কি হবে? ব হবে। তাহলে কি হবে? আহ্বান। তাহলে আজকে সঠিক উত্তর কি? আহ্বান। হবের পূর্বে যদি কি থাকে? অকার আকার থাকে, হয়ের জায়গায় কি হবে বলো? ও হবে। আর ব দুইটা অলওয়েজ ভ হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি বলি, লক্ষ্য করো, এরকম যদি বলি
গহ্বর, তাহলে এটা কি হবে? এই গয়ের সাথে কি আছে? অ, গয়ের সাথে কি আছে? অ, তাহলে হবের পূর্বে অ আছে, তাহলে কি হবে? গ, এর সাথে অ আছে, হটা কি হবে? ও, গৌ, তারপরে কি? ভর, গৌ ভর। ওকে, আমরা যদি বলি এরকম জিহবা, তাহলে এটার উচ্চারণ কি হবে? হবের পূর্বে কি আছে? রস্বই আছে, তো রস্বইর জায়গায় আমরা কি দিব? লক্ষ্য করো, রস্বইর কারণে কি দিব? তাহলে এটা হলো জি, হয়ের জায়গায় কি দিব? রস্যু, জিউভা, জিউভা, জিউভা। ক্লিয়ার? বুঝাইতে পারতেছি? বুঝতে পারতেছে সবাই? সবাই চেষ্টা করতে হবে। স্যার আমি কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না। সোহানা শিমু, তুমি আবার বের হয়ে আবার ঢুকো, ওকে? তাইলে হবে। যতজন এখানে ক্লাসে আছো প্রত্যেকে একটু কি করবা? লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা একটু ক্লাসে আসতে পারে। লাইক রিয়েক্ট দাও, দ্যাট মিনস অন্যরা যেন বেশি মানুষ দেখতে পারে। এটা হলো তোমার হাজিরা, অর্থাৎ আমার অনলাইন ক্লাস যারা করে তাদের সবসময় প্রেজেন্ট দিতে হয়। ওকে, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা দেখবা প্রত্যেক দিন তুমি যে ক্লাসে এসেছো তোমাকে প্রেজেন্ট হইতে হবে নির্দিষ্ট টাইমে, আদারওয়াইজ তোমার 5 মার্ক পাবা না। ওকে, নেক্সট, বাহ্য শব্দের উচ্চারণ কি? বাহ্য, বাহ্য শব্দের উচ্চারণ কি? দেখি পারো কিনা, উত্তর দাও। বাহ্য শব্দের উচ্চারণ কি? পারো কিনা? চেষ্টা করো, একটু ধৈর্য ধরতে হবে। জীবনে আগানোর জন্য, বড় হওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে। অনেক আছে, অনেক পাকড়া, 2-4টা দেখে এগুলো কেউ কেউ কঠিন লাগে এই জন্য চলে যাবে, কেউ বলে এটা তো অনেক পানি, এটা তো আমি পারি, অথচ এরপরে কিন্তু আরো প্রশ্ন আছে যে প্রশ্নটা সে পারে না। সো সবকিছু করতে হবে, তোমাকে সিরিয়াস থাকতে হবে। ওকে, লাইফে একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়বা, বলবা আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর এটা এমনিতে হয়ে যাবে। মানে মজা করবা, মাস্তি করবা, প্রেম করবা, ঘুমায়া থাকবা, চেহারা একদম টসটসা বানাবা, আবার বলবা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, অত সোজা না। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে অন্তত পক্ষে নকল করে পড়া যায় না, এখানে পড়তে হয়। যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি মুখস্থ করবে, যে যত বেশি টাইম দিবে, যে যত বেশি প্র্যাকটিস করবে, সে পাবলিক ইউনিভার্সিটিতে এগিয়ে থাকবে। সে গাধা গরু যাই হোক না কেন, অনেক বেশি পরিশ্রম করবা, তাহলে তুমি পাবলিকে চান্স পাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, তাহলে বাহ্য, তাহলে এটা মুখে মুখে চিন্তা করো তো। এই মনে রাখবা, হয় জফলা যদি থাকে, আমি যেদিন তোমাকে উচ্চারণ পড়াবো এটা ভাঙলে এরকম হবে, প্রথমে একটা জ হবে, তারপরে ঝ হবে, জহসন্ত ঝ, বাকিদের উচ্চারণের সাথে মিল হবে। তাহলে কি হবে? বয়াকার বা, বাজ, বাজ, ঝো, বাজ ঝো। মনে রাখবা, জফলা যেখানে থাকবে সেখানে যদি অ থাকে, ওই অটা উচ্চারণে ও হয়ে যাবে, অটা উচ্চারণে ও হবে, কারণ যুক্ত বর্ণের অ উচ্চারণে সবসময় কি হবে? ও হবে। ওকে, তাহলে বাহ্য, তাহলে এটা সঠিক উত্তর কোনটা বলো তো? এটা বাহ্য, বাহ্য। ওকে, নেক্সট, 4 নম্বরের উত্তর দাও। অশুদ্ধ বানান কোনটি? সবাই, অশুদ্ধ বানান কোনটি? বানান থেকে এসেছে, এগুলো তোমাদের এইচএসসিতে। অশুদ্ধ বানান কোনটি? শুধু একটা কথাই বলবো, তোমরা চেষ্টা করো আর ভাইয়ের কথা শুনো। বিশ্বাস করো, পরিশ্রম ছাড়া হবে না। অনলাইনে যে মজা মাস্তি গান শোনাবে, এগুলো সব বোকাস ভাই। এখন গত বছর যারা পড়াশোনা করছে, যারা ফাঁকি দিয়েছে, তারা কত কষ্ট, কত কান্না। শুধু মোবাইলটা যদি ইনবক্স খুঁজি, মানে এরকম মেসেজ দেয়, তাদের সাথে নিজের চোখের পানি বের হয়ে যায় যে এত বাজে সিচুয়েশন আছে স্টুডেন্ট। সো সময় থাকতে সাবধান হও। মজা মাস্তি ফান প্রেম যা চাও সব করতে পারবা লাইফে, বাট এই সময়টা একটু কাজে লাগাও, এই সময়টা একটু কাজে লাগাও। ওকে, অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান কোনটি? দেখি পারো কিনা। 4 নাম্বার উত্তর দিবা, এইরকম 4 লিখে তারপর উত্তর দিবা। ওকে, তাহলে বুঝতে পারি না, ক খ বলে দিলে এটা কোনটার উত্তর দিচ্ছ বুঝতে পারি না। অশুদ্ধ বানান কোনটি? সব সময় মনে রাখবা, অকার অথবা আকার, আই মিন অ অথবা আ, এরপরে দন্তস্ব হয়। হ্যাঁ, এছাড়া যে কোনো স্বরবর্ণের পরে মূর্ধন্য স হয়, বিশেষ করে রস্বই অথবা রস্য, এরপরে মূর্ধন্য স হয়। হ্যাঁ, আমি আবার বলছি, অকার আকার এরপরে দন্তস্ব, এছাড়া যে কোনো স্বরবর্ণের পরে মূর্ধন্য স, বিশেষ করে রস্বই আর রস্য। তাহলে কি হইলো? পুরস্কার। সবাই একটু লক্ষ্য করো, পুর, পুর, এই রয়ের সাথে একটা কি আছে? অ আছে। অ থাকলে কোন স? দন্তস্ব। অ থাকলে দন্তস্ব, তাহলে কি হইলো? পুরস্কার, দন্তস্ব। ঠিক আছে। তিরস্কার, তীর, তীর, এই রয়ের সাথে একটা কি আছে? অ, তাহলে তীর, এরপরে দন্তস্ব হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে মূর্ধন্য স, তাহলে হবে কি? দন্তস্ব। তাহলে এটা হবে দন্তস্ব বানান। পরি, 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 রয়ের পরে কি? রস্বই, আর রস্বইর পরে সবসময় মূর্ধন্য স, তাহলে পরিষ্কারে মূর্ধন্য স। এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। আবিষ্কার, লক্ষ্য করো, আবি, আবি, বয়ের পরে রস্বই, আর রস্বইর পরে সবসময় মূর্ধন্য স। সারা জীবন মনে রাখবে, এই দুইটা সূত্র মনে রাখলে তোমার জন্য সহজ হবে। তাহলে এটাও সঠিক। তাহলে আজকে ভুল কোনটা? ভুল হলো তিরস্কার। কারণ কি? তিরস্কারে একটা রয়ের সাথে একটা অ আছে,
অয়ের পরে দন্তস্ব হওয়ার কথা, বাট হয়েছে মূর্ধন্যস্ব। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? খ। 4-এর কি অশুদ্ধ, আচ্ছা কি বানান লক্ষ্য করো, অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান হলো খ। পুরস্কার তো ঠিক আছে, শুদ্ধ, পরিষ্কার শুদ্ধ, আবিষ্কার শুদ্ধ, তাহলে অশুদ্ধ বানান কোনটি? খ। বলো অশুদ্ধ বানান কোনটি? এই যে এখানে সোহানা শিমু, গ দিচ্ছ, তারপরে এই সোহানা আক্তার, এই তিরস্কার কেমনে? মাত্র না বললাম অকার আকারের পর দন্তস্ব মূর্ধন্যস্ব কেন দিচ্ছ? ইমরান হোসেন ভাইয়া এই সময় তো প্রেম করার সময়, তোর চরিত্র এত খারাপ, রোজা রমজানের দিনে যদি তোর চরিত্র ভালো না হয়, তুই এই সময় প্রেম করবি, আর বুড়ো হইলে তোর বন্ধুরা যখন দেখবে চাকরি করবে, বিয়ে করবে, ধুমধাম করে গাড়ি চালাইবে, ঢাকা শহরে বাড়ি করবে, তখন তুই মানুষের বাসার দারোয়ান হয়ে কি করবি? শুধু দেখবি কার বউ কেমন সুন্দর আসে যায়, আরেকজন গাড়ি আসবে তুই খুলে দিবি, আবার যখন যাবে তুই বন্ধ করবি। তোর দায়িত্ব হলো এটা, ঠিক আছে? এবার আয়। তুই ভাবতেছিস ভাইয়া মজা করি, ফান করি, না ভাইয়া তো মজা ফানের লোক না। হ্যাঁ, এই যে গত বছর যে 10-12 হাজার স্টুডেন্ট পড়েছে তাদের সাথে আলাপ করে দিও যে সুফিয়ান ভাইয়া তার দায়িত্ব পালন করে, ভাইয়া মানুষকে স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক বেশি পড়ায় এবং অনেক বেশি ইন্সপিরেশন দেয় স্টুডেন্টদেরকে। ঠিক আছে, যারা এটা খায় খাবা, না খাইলে আমার কোনো সমস্যা নাই, তো এইরকম গান আমি গেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট। নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত, মানে নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানান মানে শুদ্ধ বানানের দৃষ্টান্ত, কোন গুচ্ছ সবগুলো সঠিক সেটা চিন্তা করো, সেটা ফাইন্ড আউট করো। তোমাদের এইচএসসিতে আসবে কি অনেকগুলো বানান দিয়ে রাখবে, এগুলো শুদ্ধ রূপ করতে হবে, তাই না? আর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে শুদ্ধটা বের করো দেখি সবাই। জাহিদ, জাহিদুল ইসলাম জাহিদ, হ্যাঁ তুই শেখা খাবি, তোর যোগ্যতা নাই, তুই কোথাও পড়বি না, ঠিক আছে? রাস্তা রাস্তায় ওই যে এখন নেতা দেখতেছিস না, এলাকা এলাকায় নেতা, তাও এখন নেতামি করেও লাভ নাই, কারণ চাঁদা তুলতে গেলেই মার খাইতে হয়। আগে একটা অবস্থান ছিল নেতাদের, পাতি নেতাদের, বাট এখন আর এই যে নেতাদের পিছনে চামচামি করবা কোনো লাভ হইবে না, কারণ নেতামি করতে গেলে মাইর। চাঁদা কোন সময় যে মানে কপাল তোমার শনি আসবে সেটা তুমিও বুঝতে পারবা না। ওকে, সো এই ব্যবসা আনার ভালো না, ঠিক আছে জাহিদ? নেতামির ব্যবসা এখন আর ভালো চলে না। একমাত্র একটা ব্যবসা শান্তি আছে, পরিশ্রমের ব্যবসা। এই যে মনে করো শেখ হাসিনা ছিল, কামলা দিছি, চেষ্টা করছি, গাড়ি দিয়ে চলছি, বাড়ি করছি, সব করছি, তারপরে কি ইউনুস আসছে, কোনো শান্তি নেই, সবাই দৌড়াইতেছে, আমাদের কোনো দৌড়ানো লাগে না, কারণ আমরা হালাল উপায় ইনকাম করতেছি। এখন আবার কি বিএনপি আসছে, এখনো কোনো সমস্যা নেই, আমরা টেনশন ফ্রি ভাবে আছি। দ্যাট মিনস পরিশ্রম করো, কখনো দৌড়াইতে হবে না, শর্টকাট খুঁজলেই ভয় আছে। এবার আসো, নিচের কোন যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত সঠিক কোনটা দেখি? সমীচীন, সমীচীন ভুল, কারণ সমীচীন দুইটা এইরকম, সমীচীন, হ্যাঁ সমীচীন দুইটা দীর্ঘ, উচিত ঠিক আছে, আকাঙ্ক্ষা ঠিক আছে, হ্যাঁ নির্নিমেষ ঠিক আছে, অপরাহ্ন ঠিক আছে, রসুকার দীর্ঘকার রসুকার ঠিক আছে, তাহলে সঠিক বানান পেয়ে গেছি। সমীক্ষণ, সমীক্ষণ কিউয়ের পরে সবসময় মূর্ধন্য হয়, তাহলে এটা ভুল, সমীক্ষণ। বিষণ্ণ ঠিক আছে, বাল্মীকি ঠিক আছে। পরিষ্কার, পরিষ্কার রসের পরে মূর্ধন্য ঠিক আছে। বিভীষিকা, বিভীষিকা ঠিক আছে। পুনঃপণিকতা না, শব্দটা হলো এরকম হবে, পৌনঃপুনিকতা, পৌনঃপুনিক, পুনঃপুনিক না, দ্যাট মিনস এটা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর হলো খ। সঠিক উত্তর কি? খ। কিভাবে ঘ দিলা? পুনঃপণিক কোন শব্দ আছে? শব্দটা হলো পৌনঃপুনিক। শব্দটা কি বলো? শব্দটা হলো পৌনঃপুনিক, পৌনঃপুনিক বারবার, হ্যাঁ। তাহলে লক্ষ্য করো ভুল কোনটা, এটা। তাহলে এগুলো দেখতে হবে। এখন থেকে বানান তোমার কিন্তু এইচএসসি তো আছে, বানান যদি বারবার পড়ো, বিশ্বাস করো বারবার পড়বা, বারবার পড়বো, ওই এক জায়গা থেকে আসবে, বাট পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার খারাপ করার একটাই কারণ, সেটা হলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই একটা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও লিখিত প্রশ্ন নাই, সব শুধু এমসিকিউ ভরাট করবা। আর এই এমসিকিউতে ভালো করার জন্য তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অন্যরা যেখানে ভাববে তুমি সেখানে সঠিক উত্তর দিয়ে ফেলবা। যে যত বেশি প্র্যাকটিস করবা, যে যারা গাধা বোকা গরুর মতো বোকার মতো শুধু পড়তেই থাকে, এরা অনেক সহজে পরীক্ষা দিয়ে আসতে পারে, কারণ তুমি অনেক বেশি পরিশ্রম করবা, আল্লাহ ডেফিনেটলি এর ফল তোমাকে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে সঠিক উত্তর হলো খ। 6 নাম্বার, কোন বানানটি সঠিক দেখি পারো কিনা? কোন বানানটি সঠিক সবাই? কোন বানানটি সঠিক?
আজকে যারা ভাইয়ের ক্লাস করছো, আমার নাম এম এ সুফিয়ান সজীব। দীর্ঘ প্রায় 15-16 বছর পড়াচ্ছি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে। অফলাইন বাংলাদেশে 1-2 নাম্বার কোচিং যেগুলো ছিল সেগুলোতে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দোষ পাবা, আমার দোষ হলো আমি অনেক পড়াই, আমার দোষ হলো আমি গল্প করি না, আমার দোষ হলো আমি স্টুডেন্টকে শর্টকাট কোনো উপায় বের করে দেই না। অথচ আমার কাছে পড়ে আমার স্টুডেন্টরা যারা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কোনো ভালো সাবজেক্টে পড়ে নাই, তারা আমার স্টুডেন্টদেরকে কি করে শর্টকাট দেয়, অনেক মজার মজার গল্প শোনায়, একদম শর্ট সিলেবাস করে দেয়। মানে আমার ক্লাস করে আর দুনিয়ার কিছু করা লাগবে না, তাহলে চান্স পাবা। এগুলো সব ভুয়া কথা ভাই। জীবনে যদি অনেক বড় হইতে চাও, মানুষ তোমাকে ফলো করবে। তোমার গ্রামবাসী, তুমি গ্রামে ঢুকছো, তোমার গ্রামবাসী বলবো অমুকের ছেলে গ্রামে আসছে, অমুকের মেয়ে আসছে, তোমার বাবা তোমাকে দেখে গর্বিত হবে। সো এইরকম একটা সিচুয়েশনে যদি যেতে চাও তাহলে পরিশ্রমের বিকল্প নাই। আর যারা অনলাইনে ভাইরাস টিচার তোমাকে গল্প শোনাবে, তার কাছে পড়লেই এক ফাইলে যথেষ্ট, কলিকাতা হারবালের মতো, তাহলে তাদের কাছে গেলে তোমার জীবন ওই 2 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওই 2 দিনই মজা করবা, মাস্তি করবা। মনে রাখবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা কোনো মাস্তির জায়গা না, এটা সিরিয়াসনেসের ইস্যু, এটা লাইফের, তোমার ক্যারিয়ারের বিষয়। এখানে কেউ যদি গল্প করে, মজা করে, ফান করে, তাহলে তোমাকে পিছিয়ে রাখলো। ওকে, সবাই মনোযোগ দাও। এটা সব বিভাগের ক্লাস, বাংলা সব বিভাগে থাকে, ঠিক আছে? এটা আর্টস কমার্স সব বিভাগে বাংলা থাকে। এবার আসো, তাহলে কোন বানানটি সঠিক মনে রাখবা। এই বানানটা পরীক্ষা আসবে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, উ খিয়াকার, আকাঙ্ক্ষা, উ খিয়াকার, উ এর পরে খিয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হ্যাঁ, প্রতিযোগী মনে রাখবা। যদি বলতাম প্রতিযোগী, প্রতিযোগী বললে দীর্ঘইকার, হ্যাঁ, বাট এর শেষে যখন তা দিবা তখন আর এটা দীর্ঘইকার থাকবে না, তখন এটা কি হয়ে যাবে জানো? প্রতিযোগিতা, প্রতিযোগিতা। মনে রাখবা, কোন শব্দের শেষ বর্ণ যদি দীর্ঘইকার হয়, তারপরে যদি অতিরিক্ত কোনো প্রত্যয়, কোনো শব্দ যুক্ত হয়, তখন ওই শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে। লক্ষ্য করে, এটা শেষের দীর্ঘইকার, বাট এখন মাঝে। তো শেষের দীর্ঘইকার যদি মাঝে ঢুকে রস্বইকার হয়ে যাবে। শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বইকার হবে। যেমন আমি যদি বলি সহকারী, দীর্ঘইকার, বাট এর সাথে তা দিলাম, তাহলে কি হয়ে যাবে? রস্বইকার, সহকারিতা। ওকে, বুঝাইতে পারছি? আমি যদি বলি কৃতি, এটা কৃতি শিক্ষার্থী, দীর্ঘইকার, বাট এর সঙ্গে যখন তয়েস বফলা দিলাম, তাহলে কি হয়ে গেল? কৃতিত্ব, তখন এটা রস্বইকার হয়ে গেল। তাহলে কি বুঝালা? যদি শেষের দীর্ঘইকারের পরে শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, রস্বইকার হয়ে যাবে। শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, রস্বইকার হয়ে যাবে। জীবী, এটা দীর্ঘইকার, যখন বলবো জীবিকা, জীবিকা, সে লক্ষ্য করে এটার শেষে ছিল, বাট এটা মাঝে ঢুকছে, এই জন্য রস্বইকার হয়ে গেছে। তাহলে শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বইকার। তাহলে আকাঙ্ক্ষা, এটা ভুল বানান। হ্যাঁ, প্রতিযোগিতা ভুল বানান। মুমূর্ষ, রস্যকার দীর্ঘকার রস্যকার, মনে রাখবা। মুমূর্ষতে হলো রস্যু দীর্ঘ রস্যু, রস্যু দীর্ঘ রস্যু, মুখস্থ করো, বারবার আসবে। তাহলে এটাও ভুল, পরিণয়। তাহলে আজকে সঠিক বানান হলো পরিণয়। আজকে সঠিক বানান কি? পরিণয়। তাহলে মুমূর্ষ হলো রস্যু দীর্ঘ রস্যু, রস্যু দীর্ঘ রস্যু। তাহলে বানান অবশ্যই পড়তে হবে, কারণ বানান থেকে এইচএসসি তো থাকবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন মাস্ট বানান থেকে আসবেই, লড়াই বাফিয়াতে কোনো সন্দেহ নেই। সো বানান ভালো করে পড়বা, মনে রাখবা। দুনিয়া সব পড়ে লাভ নাই, যেই টপিক থেকে প্রশ্ন হয় ওটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, সবাই সবাই একটু মনোযোগ দাও। নেক্সট 7 নম্বর, কোন বানানটি শুদ্ধ নয়? এই যে এখানে সবাই একটু মনোযোগ দাও, প্রশ্নের প্যাটার্ন কি? কোন বানানটি শুদ্ধ? যদি এইটুকুর মধ্যে স্টপ হয়ে যাও তাহলে সঠিক উত্তর পাচ্ছ না। শুদ্ধের পরে কি বলছে? নয়, নয়। এরকম কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, নজরে রাখতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন পড়া, কোশ্চেন বুঝা একটা পরীক্ষা। অর্থাৎ তুমি না বুঝে অর্ধেক পড়ে উত্তর দিয়ে দিবা না, কারণ শেষে এমন কিছু থাকতে পারে যার উপর কোশ্চেনের উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কোন বানানটি শুদ্ধ নয়? কোন বানানটি শুদ্ধ নয়? তাহলে আমরা একটু আগে বলছি, যদি কৃতি দীর্ঘইকার, বাট এর সাথে ত দিলে কৃতিত্ব, তাহলে কি হলো? রস্বইকার, কৃতিত্ব। তাহলে এটা কি আছে? সঠিক। তাহলে অনুরূপ ভাবে মন্ত্রী দীর্ঘইকার, বাট এর সাথে যখন ত দিলাম মন্ত্রিত্ব, তাহলে আবার কি হয়ে গেল? রস্বইকার, মন্ত্রিত্ব। তাহলে এটাও সঠিক। লক্ষ্য করো, সতীত্ব, এখানে একটু ঝামেলা আছে, মনে রাখবা। ব্যতিক্রমে আছে নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। এগুলো আজীবন, এগুলো আজীবন দীর্ঘইকার হবে। নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। হ্যাঁ, তুমি বলবো ভাইয়া নারী, নারীর পরে তো ত যুক্ত হয়েছে না,
তাহলে এটার মিনিং চেঞ্জ হয়ে যায়। নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব, এই তিনটা অলওয়েজ দীর্ঘ ইকার, মাথায় রাখবা। তাহলে সতীত্ব ঠিক আছে, তাহলে নারীত্ব ঠিক নাই। কি চাইছে? কোন বানানটি শুদ্ধ নয়, তাহলে নারীত্ব শুদ্ধ নয়। মুখস্থ রাখবা, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব এগুলো সবসময় দীর্ঘ ইকার দিয়ে লিখতে হয়। মুখস্থ করো সাথে সাথে, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব এগুলো সবসময় দীর্ঘ ইকার দিয়ে লিখতে হয়। ওকে, এগুলোর শেষে ওই যে প্রত্যয় যুক্ত হলে কোনো লাভ নাই, এগুলো দীর্ঘ ইকারে থাকবে। ওকে, সবাই মনোযোগ দাও। তাহলে এটার সঠিক উত্তর কি? নারীত্ব। কারণ নারী এভাবে লেখলে কেমন বিশ্রী দেখা যায়। তোমার কাছে মনে হয় এটা কি নারী? না। হ্যাঁ, লক্ষ্য করো, গরিব, গরিব আমরা আজীবন লিখছি কিভাবে? এভাবে না, কত ভাল লাগে। কিন্তু গরিব এটা বিদেশি কি শব্দ? গরিব আরবি শব্দ। হ্যাঁ, তাহলে আরবি শব্দে কখনো কি হয় না বলতো? বিদেশি শব্দে কখনো দীর্ঘ ইকার হয় না। তাহলে গরিব, সঠিক উত্তর হলো গরিব এরকম, কারণ বিদেশি শব্দ। এটা কি শব্দ? বিদেশি শব্দ। ওকে জি, প্রি অ্যাডমিশন কোর্স, এটা প্রি অ্যাডমিশন কোর্স এইচএসসি 26-এর জন্য। ওকে, নেক্সট, নিশ্চয় পারবো বাক্যটিতে নিশ্চয় কি? নিশ্চয় পারবো বাক্যটিতে নিশ্চয় কি? সবাই সবাই উত্তর দাও। সবাই সবাই নিশ্চয়ই পারবো। ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার মনে আছে? ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী তোমাদের যে টপিকটা আছে, ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে আমরা জানি বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া আছে, ক্রিয়া বিশেষণ আছে, তারপরে কি আছে? অনুসর্গ আছে, যোজক আছে, আছে না অব্যয়ের মধ্যে। তাহলে নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, এই নিশ্চয়ই পারবো এটাকে আমরা কি বলবো বলো তো? নিশ্চয়ই। তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি পারবে, তুমি জাস্ট উত্তর দিয়েছো নিশ্চয়ই, এগুলোকে বলে অনন্যয় অব্যয়। এগুলোকে কি বলে বলো তো? অনন্যয় অব্যয়। এর নতুন নাম হলো আবেগ। নতুন ব্যাকরণ অনুসারে এটার নাম কি বলো? আবেগ। যে অব্যয় বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক ছাড়া নিজের অর্থ নিজে দিতে পারে তাকে বলে অনন্যয় অব্যয়। আর এই অনন্যয় অব্যয়ের অপর নাম হলো আবেগ। লক্ষ্য করো, তুমি ওই যে কারোর সাথে কথা বলছো, লক্ষ্য করো, কেউ যদি তোমাকে কোনো কিছু জানতে চাইছে, তুমি বললা তুমি কি যাবে, তুমি বলছো হ্যাঁ আমি যাব, তাহলে হ্যাঁ বললেই তোমার উত্তর পেয়ে যাচ্ছ। কেউ একটা খারাপ কাজ করছে বা কিছু একটা কাজ করছে, তুমি বললা ছি ছি, এই ছি ছি বললেই সে বুঝতে পারবে তোমার বিষয়টা ভালো লাগে না। বুঝতে পেরেছ? তাহলে এমন কিছু অব্যয় যা বাক্যের অন্য পদের সাহায্য ছাড়া একাই অর্থ দিতে পারে, অথবা যে অব্যয় দ্বারা মনের আবেগ প্রকাশ করা হয়। ওয়াও, তাই না? আমরা বলছি না মনের কি করা হয়? মনের আনন্দ, উচ্ছ্বাস, আবেগ প্রকাশ করা হয়। হাঁটতেছো 3 বান্ধবী মিলে, একজন বলছে উহ, এখন আরেকজন কি বলবা? সে কি মানে কোন ধরনের এই যে কাউকে অভিনন্দন জানাচ্ছে, অর্থাৎ সে কি উহ বললে এটা কি কোনো আনন্দ সূচক অব্যয় নাকি যন্ত্রণা? এটা হলো যন্ত্রণা। উহ মানে কি? যন্ত্রণা। তাইলে লক্ষ্য করো, কেউ যদি তোমার সামনে বলে উহ পায়ে বড্ড লেগেছে, বাকিটা বলার দরকার নেই, এইটুক বললে তুমি বুঝবা যে সামথিং রং, সে ব্যথা পেয়েছে। ওকে, ছি ছি এটুক যদি কেউ বলে ছি ছি, তুমি বুঝতে পারবা যে কাজটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। দ্যাট মিন্স তাহলে এমন কিছু অব্যয় যা বাক্যের অন্য পদের সাথে না মিলে নিজের অর্থ দিতে পারে, এগুলোকে বলে অনন্যয় অব্যয়। আর নতুন ব্যাকরণ অনুসারে এর নাম কি? আবেগ। এর নাম কি বলো? আবেগ। নেক্সট, তাজা মাছ, এ তাজা কোন ধরনের বিশেষণ? বিশেষণের অনেকগুলো প্রকার আছে, সবাই একটু মনোযোগ দাও। তাজা মাছ, তাজা কোন ধরনের বিশেষণ? তাজা মাছ, তাজা কোন ধরনের বিশেষণ? যারা একদমই ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস এর আগে করো নাই, তোমরা জাস্ট কোশ্চেন প্যাটার্নগুলো বোঝার জন্য ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে তুমি পরবর্তীতে বুঝবা। এই টাইপের প্রশ্ন হয়, এইভাবেই উত্তর দিতে হবে। 4টা অপশন থাকবে, 5টা অপশন থাকবে, তোমাকে সঠিক উত্তরটা জাস্ট গোল্লা ভরাট করতে হবে, বৃত্ত ভরাট করতে হবে, এরকম ভাবে বৃত্ত ভরাট করে দিবা। অর্থাৎ তুমি কেমন মানের স্টুডেন্ট, তুমি কি ব্যাক বেঞ্চার না জীবনে কিছু পড়ো নাই, সব ভুলে যাও। আজকে থেকে শুরু করো তোমার লাইফে আগামী 6 মাস যদি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো, নিজের কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পারো, মোবাইল, ফেসবুক এবং রিলস দেখা যদি বন্ধ করতে পারো, তোমার ক্যারিয়ার অবশ্যই তোমার মন মতো হবে। মানে তুমি যা চাও তুমি তাই হবে ইনশাআল্লাহ। একটু পরিশ্রম করো। তাহলে মাছটা কেমন? তাজা। আমি বললাম আমি মানুষ, বললাম কালো মানুষ, সেই কালো আমার একটা পরিচয়। বললাম কলম, রেড কালার। কি কালার? রেড কালার, আই মিন লাল কলম, এই লাল একটা পরিচয়। বললাম শিক্ষক, বললাম বাংলা শিক্ষক। কি শিক্ষক বলো? বাংলা শিক্ষক। লক্ষ্য করো, শিক্ষক এটা একটা নাউন
বাংলা এটা একটা নাউন, অর্থাৎ দুইটাই বিশেষ্য। বাট এই শিক্ষক বাংলা যখন শিক্ষকের পূর্বে বসছে, শিক্ষক ইংরেজির শিক্ষক হইতে পারতো, উর্দু শিক্ষক হইতে পারতো, ফার্সি শিক্ষক হইতে পারতো, ইনি বাংলা শিক্ষক। এই শিক্ষকের আলাদা একটা পরিচয় দিছে। যদি কোনো শব্দ অন্য শব্দের অতিরিক্ত পরিচয় দেয় সেটা হলো বিশেষণ। তাহলে লক্ষ্য করো, এই মাছটা কেমন? পচা মাছ, আর এটা হলো তাজা মাছ। কয় বাবা মাছের কি অবস্থা? কয় নড়ে চড়ে অবস্থা, মানে তাজা অবস্থা। কয় ছেলে দেখতে কেমন? কয় খোড়াপা, মানে ছেলে ন্যাংরা। কয় ছেলে দেখতে কেমন? কয় টেরা, মানে ছেলের অবস্থা কি এক চোখে দেখে আরেক চোখ দেখে না। বুঝতে পেরেছ? তাহলে কি হলো? তাহলে মাছের অবস্থা কি? তাজা। তো এটা হলো বিশেষণ। এটা কি বলো? বিশেষণ। তাহলে এটা কি? মাছ কি তাজা? এটা কি মাছের রূপ? আমি দেখতে সুন্দর, এটা আমার রূপ। বাট এটা কি? লক্ষ্য করো, এটা কি আমার গুণ? না। তুমি ভালো রান্না করতে পারো, এটা তোমার গুণ। আর তুমি দেখতে সুন্দর, এটা তোমার রূপ। আর তুমি একটা, লক্ষ্য করো আমরা কি বলছি, তোমার একটা অবস্থা বুঝাইছে। তোমার অবস্থা কিরকম? ভালো অবস্থা, খারাপ অবস্থা, ল্যাংড়া, খোড়া, কানা, টেরা, তাজা, পচা, নষ্ট, গলা, এগুলো কি? এগুলো হলো তোমার একটা অবস্থা। তাহলে এগুলোকে আমরা কি বললাম? অবস্থাবাচক বিশেষণ। কি বাচক বিশেষণ বলো? অবস্থাবাচক বিশেষণ। এগুলো আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে পড়িয়ে দিব। ওকে, বুঝাতে পারছি? এখন লক্ষ্য করো, অনেকে অনেক চিন্তা করতে পারো, আমার কি দরকার আছে? ভাই তুমি যদি এখন প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হও, তোমার কি লস হবে? তোমার লাভ হবে। তুমি এখন ভর্তি হলে কম টাকায় ভর্তি হইতে পারবা, কয়দিন পরে ভর্তি হলে, 1 মাস পরে ভর্তি হলে 100% এর থেকে 2000 টাকা বেশি দিয়ে ভর্তি হইতে হবে। এখন ভর্তি হইলে তুমি আগে থেকেই প্রস্তুতিটা বুঝতেছ, কোশ্চেন অ্যানালাইসিস করে কিছুটা আইডিয়া করে রাখতে পারতেছ। অ্যাডমিশন টেস্টে কি আসবে তোমার বন্ধুরা যখন জানতে চাইবে, তুমি তখন ওদের মাস্টার হয়ে যাবা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। তারপরে তুমি এখন থেকে গত বছরের ক্লাসগুলো পেয়ে যাবা। এই কোর্সটা একবার ফ্রি পাবা, একদম ফাও, আবার পুরো কোর্সটাই পাবা। তোমার বন্ধুরা যখন ভর্তি হবে, তুমি আবার পরিপূর্ণ কোর্সটা পাবা সেম টাকাতে, অর্থাৎ টাকা কম, সার্ভিস বেশি। তার নাম প্রি অ্যাডমিশন কোর্স। ওকে সবাই, তাজা মাছ, তাহলে তাজা একটা অবস্থান। নেক্সট, কেউ কেউ কথাটা জেনে গেছে, কেউ কেউ কথাটা জেনে গেছে। ওকে, লক্ষ্য করলাম নজরুল, বললাম নজরুল বিখ্যাত কবি, নজরুল বিখ্যাত কবি। হ্যাঁ, এখন সে প্রতিদিন লেখালেখি করত বা কবিতা লিখত, কবিতা লিখত। তাহলে নজরুল বিখ্যাত কবি, এই সে কে বলো তো? সে হলো নজরুল। নজরুল একটা নাম, আর নামের পরিবর্তে যা বসে তাকে আমরা কি বলবো? সর্বনাম। তাহলে সে একটা কি বলতো? সর্বনাম। আমরা বলেছি আমি, রহিম, করিম, এগুলো হলো নাম, বিশেষ্য। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করে তারে কি বলে? সর্বনাম। তাহলে কেউ কেউ কথাটা জেনে গেছে, কেউ কেউ কথাটা জেনে গেছে। এই কেউ বলতে কাকে বুঝাইছে বলো তো? কুত্তা, গরু, ছাগল না, কিছু কিছু মানুষ কথাটা বেড়ে গেছে। তাহলে মানুষ, এই মানুষকে বোঝানোর জন্য কেউ কেউ বুঝাইছে। তাহলে এই কেউ কেউ একটা কি হইতে পারে বলতো? বিশেষ্য না, বিশেষণ না, সর্বনাম। এটা কি? সর্বনাম। কোন ব্যক্তি, কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম, লক্ষ্য করো, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। তাহলে কেউ কেউ বলতে আমরা সর্বনাম বুঝাইছি। তাহলে আমাদের যে ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার, তার মধ্যে একটা আছে কি? সর্বনাম। তাহলে লক্ষ্য করো, বিশেষ্যের পরিবর্তে বসে, বিশেষ্যের পরিবর্তে যে নাম বসে তাকে আমরা কি বলবো? সর্বনাম। তাহলে এটা কি হবে বলো? সর্বনাম। বুঝাইতে পারছি? 10-এ বি হবে না। বিশেষণ, কেউ কেউ কথাটা জেনে গেছে। এখানে কেমনি বিশেষণ হয় ভাই? বিশেষণ এমন পদ যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা কল্পনা বুঝায়। ভালো ছেলে, এই ভালো একটা বিশেষণ। মন্দ লোক, মন্দ একটা বিশেষণ। বললাম স্টিলের ফ্যান, ফ্যান নাউন, স্টিল এখানে পরিচয় দিছে। এটা বেতে আমি বলতাম লোহার ফ্যান হইতে পারে, স্টিলের ফ্যান হইতে পারে, প্লাস্টিকের ফ্যান হইতে পারে। তাহলে স্টিল একটা পরিচয়। বললাম মোবাইল, বললাম কালো মোবাইল, এই কালো একটা পরিচয় মোবাইলের, কারণ এখানে দুইটা মোবাইল আছে, একটা সাদা একটা কালো। তাহলে যেই পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় অথবা অতিরিক্ত পরিচয় তথ্য দেয়, সেটা হলো বিশেষণ। এখানে অতিরিক্ত তথ্য নাই, এটা হলো সর্বনাম। এটা কি? সর্বনাম। ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? ক্রিয়া বিশেষ্য। আমরা জানি এমন একটা পদ আছে যেটা ক্রিয়া বিশেষ্য। ইংরেজিতে এটাকে কি বলে ভালো? ইংরেজিতে এটা বলে জিরান। ইংরেজিতে এটা বলে জিরান, মানে কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এটা কিসের কাজ করবে? ওভারঅল। ওভারঅল এটা কিসের কাজ করবে জানো? এটা নাউনের কাজ করবে। দেখতে ক্রিয়ার মতো, বাট কার কাজ করবে? নাউন।
তাহলে ভার প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তারে জিরান বলে, আর ওই ক্রিয়াটা যখন বিশেষ্যের কাজ করে তাহলে ক্রিয়া বিশেষ্য বলে। তাহলে এমন এমন ক্রিয়া আছে যেটা বিশেষ্য, বাট এটার উৎপত্তি হয়েছে ক্রিয়া থেকে। এগুলোকে বলে ভাববাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। এখান থেকে প্রশ্ন হয়, লক্ষ্য করো কি বলছে, ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? ক্রিয়া বিশেষ্য মানে ক্রিয়া থেকে উৎপত্তি বিশেষ্য। লক্ষ্য করো, আমি এইরকম, লক্ষ্য করো, আমি যদি বলি এইরকম যে তরুণ ছেলে, তরুণ এটা একটা বিশেষণ, বাট যখন বললো তারুণ্য এটা একটা বিশেষ্য। হ্যাঁ, তারপরে আমি বললাম বীর, লক্ষ্য করো বীর ছেলে, বীর ছেলের আগে বসে মানে এটা মডিফাই করতে পারে, এটা বিশেষণ, বাট যখন বলবো বীরত্ব এটা কি হয়ে গেছে? বিশেষ্য হয়ে গেছে। তাহলে এগুলোকে কি বলে জানো? এগুলোকে কি বলে? এগুলো তো হলো গুণবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? গুণবাচক, যেটা গুণের নাম। আর এটারে বলে ভাববাচক বিশেষ্য। এটাকে বলে ভাববাচক বিশেষ্য। এটার অপর নাম ক্রিয়া বিশেষ্য। কি বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য মানে ক্রিয়া থেকে উৎপত্তি নয় এমন বিশেষ্য কোনটি? ক্রিয়া থেকে উৎপত্তি। পঠন, পঠন পড়া থেকে আসছে, মনে রাখবা, তাহলে এটা একটা ক্রিয়া বিশেষ্য। মনে রাখবা, যদি কোনো ক্রিয়া শেষে ওয়া থাকে অথবা অন থাকে অথবা আ থাকে সেটাকে আমরা ক্রিয়া বিশেষ্য বলবো। পঠন কি আছে? অন আছে। শয়ন কি আছে? অন আছে। নেওয়া কি আছে? আ আছে। এখন আও বুঝাইতে পারে, আবার ওয়াও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আ আছে, এটা ক্রিয়া বুঝাইছে। বাট মিছিল, 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 বিক্ষোভ, মিছিল, জনতা, পঞ্চায়েত, এগুলোকে হলো কি বাচক বিশেষ্য? মনে বলো তো, কমিটি মানে এগুলোকে বলে কি বাচক বিশেষ্য? মনে আছে? বলো তো, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপরে আরেকটা কি বাচক বিশেষ্য বলো তো? আমরা জানি জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এটা হলো সমষ্টিবাচক। এটা কি বাচক বলো? সমষ্টিবাচক। এটা কি? সমষ্টিবাচক। তাহলে এটা হলো ক্রিয়াবাচক বিশেষ্য। এই তিনটে হলো ক্রিয়াবাচক বিশেষ্য। এগুলোর অপর নাম হলো ভাববাচক বিশেষ্য। ভাববাচক, যেগুলো দেখতে ক্রিয়ার মতো বাট ক্রিয়া না, দেখতে ক্রিয়ার মতো বাট ক্রিয়া না। কোন ক্রিয়ার শেষে যদি ওয়া থাকে, অন থাকে, আ থাকে, ওই যে ওয়া তো লিখছি শুরুতে, ওয়া অন অথবা আ থাকে, আমরা তাকে ভাববাচক বিশেষ্য বলবো। ওয়া অন আ থাকে, ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যের অপর নাম হলো ক্রিয়া বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? এরকম ওয়া অন নাই কোনটায়? মিছিল, মিছিল কেমন বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য। কোন চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? উপসর্গ একটা টপিক যেটা থেকে বারবার প্রশ্ন হয়। তোমাকে জানতে হবে কোনগুলো বাংলা উপসর্গ, তোমাকে জানতে হবে কোনগুলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। বাংলা উপসর্গগুলো যেভাবে মুখস্থ করতে হবে এগুলো আমি মুখস্থ করিয়ে দিব কবিতা আকারে। তাহলে আমরা জানি চারটা উপসর্গ বাংলায় পাওয়া যায়, সংস্কৃতেও পাওয়া যায়। ওই চারটা কি কি দেখি পড়ো তো, চেষ্টা করো। চারটা বাংলায় পাওয়া যায়, সংস্কৃতেও পাওয়া যায়। চারটা বাংলায় পাওয়া যায়, সংস্কৃতিতেও পাওয়া যায়। চারটা বাংলায় পাওয়া যায়, সংস্কৃতিতেও পাওয়া যায়। আশুবিনী, আশুবিনী, আশুবিনী। তাহলে কোন চারটা? এই চারটা। এই চারটা বাংলায়ও পাওয়া যায় আবার সংস্কৃতিতেও পাওয়া যায়। তাহলে এটা কখন বাংলা কখন সংস্কৃত এগুলো আমরা বুঝার অনেক শর্টকাট টেকনিক আছে। মনে রাখবা, আশুবিনী যখন, আশুবিনী যেই শব্দে থাকবে ওই শব্দে যদি দীর্ঘইকার থাকে, দীর্ঘকার থাকে, রফলা থাকে, জফলা থাকে, ক্ষীয় থাকে, মূর্ধন্য ন থাকে। মনে রাখবা, আশুবিনী যুক্ত যদি মূর্ধন্য ন থাকে, মূর্ধন্য স থাকে, দীর্ঘইকার থাকে, দীর্ঘকার থাকে, রেপ থাকে, জফলা থাকে, রফলা থাকে, ক্ষীয় থাকে, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে। মনে রাখবা, ব্রাহ্মণের যুক্ত বর্ণ থাকে। আশুবিনী যুক্ত শব্দে যদি এই ধরনের বর্ণ থাকে ওই আশুবিনী নিশ্চিত সংস্কৃত উপসর্গ। কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। লক্ষ্য করো, আমাকে যদি বলে বিবর্ণ, এটা কোন উপসর্গ? বিবর্ণ শব্দে বি কোন উপসর্গ? সিম্পল, আমরা জানি আশুবিনী, এই বি বাংলায়ও আছে সংস্কৃতিতে আছে, বাট এই শব্দের বিবর্ণের বি কি উপসর্গ জানো? এটা ডেফিনেটলি সংস্কৃত উপসর্গ। কারণ কি জানো? এখানে একটা রেপ আছে, আবার কিনো আছে, মূর্ধন্য আছে। বুঝছো? আমরা যদি বলতাম আকণ্ঠ, আকণ্ঠ শব্দের আ কোন দেশীয় উপসর্গ, তখন তোমার কনফিউশন হবে তোমার মনের মধ্যে। আ তো বাংলায় আছে, সংস্কৃতিতে আছে, আশুবিনী আ বাংলায় আছে, সংস্কৃতিতে আছে। তাহলে তোমার এখন যাইতে হবে এই জায়গায় যে ওই শব্দের মধ্যে এই ধরনের বর্ণ আছে কিনা। এই যে মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য। তাহলে আ কি উপসর্গ বলো? সংস্কৃত উপসর্গ। তাহলে এগুলো আমি সব সময় কি বুঝিয়ে দিব, কখন
কোথায় কিভাবে লিখতে হয় আমি এগুলো তোমাদেরকে কি করে দিব, লিখে লিখে বুঝিয়ে দিব। মানে এগুলো নিয়ে তোমার কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, বাংলাদেশে তুমি বহু মানুষ পড়ায় বাংলা, বহু মানুষ ভালো টিচার আছে, বাট সুফিয়ান সজীব ভাইয়ের মতো এত পাগলের মতো তোমাকে হ্যান্ড নোট করে দিবে না। তোমাদের কারো যদি কনফিউশন থাকে, গত বছর আমি পড়িয়েছি, এর আগের বছর পড়াইছি, গত 15 বছর পড়িয়েছি, কোন একটা স্টুডেন্টের কাছ থেকে নোটটা কালেক্ট করবা যে আসলে ভাইয়া যা বলে এর সাথে বাস্তবে কি আছে। আমার ব্যাকরণ পড়লে, আমার ক্লাস করলে বাংলাদেশে আর কারো ক্লাস তোমার ভালো লাগবে না। এই জন্য যে আমার মতো এত বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ সহজটাও পড়াই, কঠিনটাও পড়াই। কে কোন স্টেজে আছে আমি সেটা ভালো জানি না, আমি পুরো ব্যাকরণটা একদম পানির মতো করে দেই, হ্যান্ড নোট করে দেই। এটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে, এইচএসসি তে কাজে লাগবে, চাকরির পরীক্ষায় সেম ব্যাকরণ তোমার কাজে লাগবে। সো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা এডুকেশনে কি রাখবা, ভরসা রাখবা। এডুকেশন তোমাকে অফলাইনের তুলনায় বেটার সার্ভিস দিবে, তোমরা যারা এখানে আছো। নেক্সট, সমভিব্যাহার শব্দে উপসর্গের সংখ্যা কতটি? আমাদের ইউনিভার্সিটি, আমাদের এইচএসসি তে কোনো এরকম প্রশ্ন আসে না যে এই শব্দে কতটা উপসর্গ আছে। এইচএসসি তে উপসর্গ থেকে প্রশ্ন আসে, উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এইচএসসি তে প্রশ্ন আসতে পারে বাংলা উপসর্গ কত প্রকার ও কি কি, বাংলা উপসর্গগুলো লিখে দেখাও, এরকম প্রশ্ন আসতে পারে। সংস্কৃত উপসর্গগুলো যদি কঠিন প্রশ্ন হয়, অথবা তোমাকে 3টে উপসর্গ দিবে, এই 3টে উপসর্গ দিয়ে 6টি শব্দ তো গঠন করো, এরকম প্রশ্ন আসবে। বাট ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে এরকম। ওকে, এবার আসো তাহলে সমভিব্যাহার শব্দে কতটি উপসর্গ আছে মনে রাখবে। এটা যদি আমরা ভাঙি, এই সম একটা, হ্যাঁ উচ্চারণ করো সমভি, ময়ের পর একটা অ আছে এবং ভি বিলে ওভি একটা, ওভি। আর মনে রাখবো উপসর্গ বাংলায় যে জফলা আছে না, জফলা সবসময় রস্বীকার হয়। মনে রাখো ভাই, একটা কথা বললাম, জফলা সবসময় কি বানাবা, রস্বীকার বানাবা। প্লাস এখানে কি আহার আছে, আহার, আহারের আ ভাঙো আ, আর মূল শব্দ হলো হার, তাহলে হারটা হলো মূল শব্দ, হারটা হলো মূল শব্দ। আর উপসর্গের সম একটা, ওভি একটা, বি একটা, আ একটা, তাহলে এক 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 এক, মোট কয়টা উপসর্গ? 4টা উপসর্গ। মনে রাখবা সরাসরি সম একটা উপসর্গ, এগুলো আগে উপসর্গ পড়তে হবে। তো এই শব্দে কয়টা উপসর্গ আছে? 4টা। আর সবসময় মনে রাখবা জফলা অথবা জ বাংলে সবসময় রস্বইকার হয়, সবসময় কি হয়? রস্বইকার হয়, এটা মাথায় রাখবো। ওকে, আর কি কি কোন জায়গায় হয় সেটা আমরা লিখে দিব, বাট এই শব্দে শুধু এটা মধ্যে রাখবে হবে, জ অথবা জফলা ভাঙলে কি হয়? রস্বইকার হয়। যে বর্ণের সাথে জফলা ওই বর্ণের সাথে যুক্ত হবে। ওকে, বুঝাইতে পারছি? বুঝছো সবাই? ওকে, নেক্সট, বাংলা উপসর্গ কোনটি? আমরা জানি বাংলা উপসর্গ আছে 21টি, অ, অঘা, অজ, অনা, আ, আর, আবান, উনা, ইতি, শশা, সুহার, আম্বরবিনী, কুকৎপাতি। সংস্কৃত আছে 20টি, প্রপরা, পরিপ্রতি, অনু, অধিপতি, আশুবিনী, অবদুরুত্নি। ফার্সি আছে 10টা, বরকম দরকার না, নিম, ফি, বে, ব, বদ। আরবি আছে 6টা, আম, খাস, লা, গর, বাজে, খয়ের। তারপরে আমরা ইংরেজি আছে 4টা, ফুল, হাফ, হেডস আপ। আর একটা আছে হিন্দি বা উর্দু, তার নাম হর। সো মুখস্থ করতে হবে। বাংলা উপসর্গ কোনটি? কোনটি বাংলা উপসর্গ? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, উনা, ইতি, শশা, সুহার, আম্বর, বিনি, কুকৎপাতি। কুকৎপাতি, কুকৎপাতি দেখি পারো কিনা? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, উনা, ইতি, শশা, সুহার, আম্বর, বিনি, কুকৎপাতি। এই যে কত পেয়ে গেছি। আর প্রপরা, পরিপ্রতি, অনু, অধিপতি, আশুবিনী, অবদুরুত্নির, এই 3টে হলো সংস্কৃত, আর কদ হলো বাংলা। কদবেল বাংলা উপসর্গ, আশা করি বুঝতে পেরেছ। কদবেল কি উপসর্গ? বাংলা উপসর্গ। ওকে, নেক্সট, বৈষম্য বিরোধী, এটা কোন সমাস? দেখি উত্তর দাও। বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী কোন সমাস? আমি জব প্রত্যাশী, কে জব প্রত্যাশী হোক যাই হোক, ভাইয়া তুমি ক্লাস মনোযোগ দিয়ে পড়ো। যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমার মতো বাংলা ব্যাকরণ কেউ পড়ায় না, কারণ আমি যেভাবে ডিটেলস পড়াই অন্যরা এইভাবে পড়ায় না। ওকে সবাই, বৈষম্য বিরোধী, এটার ব্যাস বাক্য কি জানো? বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী, তাহলে র আছে, হ্যাঁ এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ বলো? বিভক্তি রিলেটেড, সমস্ত পদে যে বিভক্তি, ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। এখানে বলা আছে সমস্ত পদের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, বাট সমস্ত পদে কখনো বিভক্তি থাকে না, ব্যাস বাক্যে বিভক্তি আসে। ব্যাস বাক্যে যেই বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। বৈষম্যের বিরোধী, এরা র অথবা এর, র অথবা এর হলো ষষ্ঠী তৎপুরুষের চিহ্ন। বিষাদ সিদ্ধ কোন সমাস?
বিষাদ সিন্ধু কোন সমাস সবাই? বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। আমরা মনে রাখবা দুইটি পদের মধ্যে যদি একটি চোখে দেখা যায় আরেকটি দেখা যায় না, তুলনা বোঝাবে, ঠিক আছে? তাহলে বিষাদ মানে কষ্ট, বিষাদ মানে কি? কষ্ট। আর সিন্ধু মানে সমুদ্র বা নদী, তাই না? সমুদ্র। তাহলে লক্ষ্য করো, কষ্টের সমুদ্র বলতে কিছু নাই। দুটি পদের মধ্যে মনে রাখবা তুলনা বোঝাবে, কাল্পনিক তুলনা। বিষাদ সিন্ধু বলতে লক্ষ্য করো, এখানে বিষাদ মানে কষ্ট, সিন্ধু মানে সমুদ্র, তাহলে কষ্টের সমুদ্র বলতে কিছু নাই, এটা একটা কাল্পনিক কথা। শর্টকাটে মনে রাখবা যে বিষাদ দেখা যায় না, দুটি পদের মধ্যে একটি দেখা যাবে না, আরেকটি দেখা যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। এই সমাসে রূপ আসবে, রূপক কর্মধারয় সমাস। ওকে, বিষাদ সিন্ধু, বিদ্যাসাগর, বিদ্যা রূপ সাগর, বিদ্যাসাগর, বুঝতে পেরেছে? এটা হলো রূপক কর্মধারয় সমাস। জীবন প্রদীপ, জীবন রূপ প্রদীপ, রূপক কর্মধারয়। কোন সমাসের পূর্ব পদে উপসর্গ কিংবা অব্যয় যোগে এবং উত্তর পদে বিশেষ্য দ্বারা গঠিত হয়? তাহলে পূর্ব পদে উপসর্গ থাকে অথবা অব্যয় থাকে, একটা মাত্র সমাস, আর কোনো সমাসে থাকে না। দেখি পারো কিনা? ব্যয় সমাসের ব্যাস বাক্য কি মুখস্থ করা লাগবে? না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সমাসটা যদি ভালো বুঝো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, সবাই সবাই নামাজের সময় হয়ে যায়, অনেকে নামাজে যাবে, আমরা শেষ করে দিব, একবার আসো। তাহলে কোন সমাসে পূর্বপদে উপসর্গ থাকে? মনে রাখবা উপসর্গ প্রধান সমাস একটাই, উপসর্গ প্রধান সমাস, উপসর্গ প্রধান সমাস। ওকে, উপসর্গ প্রধান সমাস হলো অব্যয়ীভাব, অব্যয়ীভাব। হ্যাঁ, এই বলছে পূর্বপদে অব্যয় থাকবে, আর অব্যয় বলতে উপসর্গ থাকবে। হ্যাঁ, তাহলে অব্যয়ীভাব হলো উপসর্গ প্রধান সমাস। 99% ক্ষেত্রে 99% ক্ষেত্রে উপসর্গ থাকলে সব অব্যয়ীভাব হয়, উপসর্গ থাকলে সব কি হয়? অব্যয়ীভাব হয়। অল্প কয়েকটা উদাহরণ আছে, প্রাদি সমাস হয়, প্রতি অতি এইগুলো থাকার পরে কৃদন্ত পদ থাকলে। হ্যাঁ, যেমন প্রগতি, প্রভাত, পরিভ্রমণ, এই অল্প কয়েকটা উদাহরণ, 7-8টা উদাহরণ আছে প্রাদি সমাস। এছাড়া উপসর্গ থাকলেই সব কি? অব্যয়ীভাব সমাস। তাহলে উপসর্গ প্রধান সমাস মানে অব্যয়ীভাব সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? নয় লাগছে, নয়। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? কোনটা বহুব্রীহি না এটা দেখো, দেখি পারো কিনা। একটু ওয়েট করো, আমরা হ্যাঁ নামাজে যাব, আমিও যাব, একটু ওয়েট করো, সবাই মিলে নামাজে চলে যাব। লক্ষ্য করো, তে পায়া, 3 পা যার, 3 পা যার বহুব্রীহি সমাস। 10 আনন, 10 আনন যার, কাকে বোঝাইছে? রাবণকে, তাই না? 10 গজি, 10 গজ পরিমাণ যার। মনে রাখবা 10 গজ এক জিনিস, আর 10 গজি এমন একটা জিনিস যার 10 গজ আছে। এটা একটা কাপড় হইতে পারে, রশি হইতে পারে। তাহলে এটি তৃতীয় পদের প্রাধান্য পাইছে, তৃতীয় পদ। দ্যাট মিনস এটা হলো বহুব্রীহি সমাস, বহুব্রীহি। এগুলো একদম বুঝে শুনে লিখে দেই আমি, মানে টু দ্য পয়েন্টে লিখে দেই, ডিটেলস লিখে দেই। আমি এইচএসসি এই বছরের 26-এর ব্যাচে 4টা ক্লাস নিয়েছি সমাস নিয়ে, একদম বেসিক থেকে শুরু করেছি। আর চৌরাস্তা, কয়টা রাস্তা? 4টা রাস্তা, 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার। মনে রাখবে সামনে সংখ্যা থাকার পর যদি পরপদের প্রাধান্য পায় তার নাম দ্বিগু। তার নাম কি? দ্বিগু। তাহলে এটা হলো দ্বিগু সমাস। এটা কি? দ্বিগু সমাস। আর তৃতীয় কোনো পদের প্রাধান্য পাইলে তার নাম বহুব্রীহি। মনে রাখবা পরপদের প্রাধান্য পাবে প্রথমে সংখ্যা, তার নাম দ্বিগু। আর সংখ্যা থাকুক আর যাই থাকুক, যদি তৃতীয় কাউকে বোঝায় তার নাম দ্বিগু, ইয়া বহুব্রীহি। তে পায়া 3 পাকে বোঝায় না, টেবিলকে বুঝাইছে, টেবিল। হ্যাঁ, টেবিলকে বুঝাইছে। 10 আনন কাকে বুঝাইছে বলতো? রাবণকে বুঝাইছে। 10 আনন যার। ওকে, 10 মাথা 10 হাত যার। তাহলে প্রায় 10 গজি, 10 গজ পরিমাণ যার, তৃতীয় কোনো বস্তুকে বুঝাইছে। ওকে, তৃতীয় বস্তু। হ্যাঁ, তাহলে তৃতীয় কোনো কিছুকে বুঝাইলে সেটা বহুব্রীহি সমাস হয়। আর যা লেখা আছে তাই বুঝাইলে তার নাম দ্বিগু। সংখ্যা থাকার পরে তৃতীয় কোনো পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি, সংখ্যা থাইকা যা লেখা আছে, চৌরাস্তা বলতে 4টা রাস্তাকে বোঝায়, এই জন্য দ্বিগু। তাইলে আজকে সঠিক উত্তর হলো ক। নেক্সট, বাক্যের প্রকৃতি প্রত্যয় কোনটি? বাক্যের প্রকৃতি প্রত্যয় কোনটি? বাক্যের প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই বাক্যের প্রকৃতি প্রত্যয় কোনটি? মানে রাখবা প্রকৃতি প্রত্যয় শিখতে হলে আমার জাদুকরি 2টা ক্লাস করতে হবে। তুমি এই পর্যন্ত তোমার জীবনে কখনো এত সুন্দর প্রকৃতি প্রত্যয় পড়ো নাই, এত সুন্দর প্রকৃতি প্রত্যয় পড়ো নাই। প্রকৃতি প্রত্যয় পড়তে হলে 2টা জিনিস জানতে হবে, মানে এটার মূলটা কি, মূলটা জানতে হবে এবং পরে প্রত্যয়টা জানতে হবে। এখন লক্ষ্য করো, এই বাক্য, এই শব্দটা কি কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? মানে বাক্য বলা জাতীয়,
কথা বলা জাতীয় যদি কোনো শব্দ থাকে এর ধাতু হলো বচ, এর ধাতু কি বচ, আর জফলার জন্য জ, এটার ধাতু হলো বচ। বাক্য, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, বচন, এগুলোর ধাতু হলো বচ, আর জফলার জন্য কি জ। তাহলে বচ যোগ জ, বাক্য, বচ যোগ জ। ওকে, যত কথা বলা জাতীয় শব্দ আছে তার ধাতু হলো বচ। আমরা বাংলায় বলি বল, আর এই সংস্কৃত এই ধাতুটা হলো বচ। তাহলে বল ধাতু, বচ ধাতু। ওকে, নেক্সট 20 নাম্বার, দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দর্শন, মনে রাখবা প্রত্যেকটা জিনিসের আগে কি মূলটা বের করতে হয়। দেখা, দর্শন মানে দেখা। যত পৃথিবীতে দেখা জাতীয় শব্দ আছে এর ধাতু হলো দৃশ। দেখা জাতীয় শব্দের ধাতু হলো দৃশ, তাহলে দৃশ। আর শেষে এই শব্দের শেষে অন আছে, অনের জন্য অনট লিখতে হয়, তাহলে অন হবে অথবা অনট হবে। দৃশ যোগ অনট, দৃশ যোগ অনট, তাহলে দৃশ যোগ অন হইতে পারে অথবা অনট, অনেট আছে, দৃশ যোগ অন আছে, তাহলে অন দিব। তাহলে দেখা, দেখা জাতীয় শব্দের ধাতু হলো দৃশ, আর অনের জন্য অন অথবা অনট হইতে পারে, দুইটার যে কোনো একটাই, দুইটাই সঠিক উত্তর হতে পারে। ওকে, তাহলে আমরা কি বললাম লক্ষ্য করো, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসতে পারে। এখন এই প্রকৃতি প্রত্যয় তোমার কাছে মনে হবে অনেক কঠিন, আর আমি যদি বলি আমি 4 থেকে 5 পৃষ্ঠা প্রকৃতি প্রত্যয় লিখে দিব, ওইটুক যদি মুখস্থ করতে পারো তুমি দুনিয়ার সব উত্তর পারবা। এখন তোমার যদি পরিশ্রম করার চিন্তা ভাবনা না থাকে, তুমি যদি ভাবো যে ফাঁকি দিবা, ফাঁকি দিয়ে জীবনে সাইন করা যায় না। বিশ্বাস করো, এই বাংলাদেশে এত মানুষ, এত স্টুডেন্ট, এদের মধ্যে মানে সবাই ভালো করবে না। কারণ কি, তুমি একটা মানুষ, তুমি এনজয় করতেছো, রাত জাগতেছো, মানে মুভি দেখার জন্য, পড়াশোনা করছো না। আর অন দ্য আদার এন্ড তোমার আরেকটা বন্ধু প্রেম করতেছে না, শুধু পড়াশোনা করতেছে, রাত জেগে জেগে পড়াশোনা করতেছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি আমাকে মেধাবী বানিয়ে দাও। মনে রাখবা, তুমি যদি স্বপ্ন দেখো তুমি অনেক বড় মানুষ হবা, অনেক বড় চাকরি করবা, অনেক টাকার মালিক হবা হালাল উপায়ে, এবং সেই অনুযায়ী যদি পরিশ্রম করো আল্লাহ ডেফিনেটলি তোমাকে দিবে। আর যদি তুমি স্বপ্ন দেখো অনেক বড় হওয়ার, আর সে একটু পরে ঘুমিয়ে যাও, একটু পরে মোবাইল দেখো, রিলস দেখো, তারপরে ফেসবুকিং করো, তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে না। মনে রাখবা, স্বপ্ন দেখো বড় হওয়ার জন্য, কারণ তুমি একটা সময় চাইলেও অনেক বেশি পরিশ্রম করতে পারবা না। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করো, আমি কিন্তু অনেক আবেগ থেকে কথাগুলো বলি। আমার যে ছোট ভাই বোন সামনে আছে, এদের ক্যারিয়ার সামনে, এদেরকে একটা মানুষকে যদি আমি আমার কথার মাধ্যমে ইন্সপায়ার্ড করে যদি তার ট্র্যাক চেঞ্জ করতে পারি, তাহলে এটা আমার যোগ্যতা, এটা আমার প্রাপ্তি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি ভাই হও, বোন হও, তুমি এমন একটা স্টেজে আছো, আগামী 5-6 মাস পরিশ্রম করো, সর্বোচ্চ পরিশ্রম করো। কোনো মনে কোনো সন্দেহ রাখবা না, কোনো হতাশা রাখবা না, সর্বোচ্চ স্বপ্ন দেখো। জীবনে বড় হইতে হইলে মনে রাখবা, স্বপ্ন দেখতে হয়, রিস্ক নিতে হয়, পরিশ্রম করতে হয়, ডেডিকেশন দিতে হয়। তুমি অনেক বেশি ত্যাগ করবা, অনেক বেশি পরিশ্রম করবা, অনেক বেশি রাত জাগবা, অনেক বেশি চেষ্টা করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। তুমি যেই ধর্মের হও না কেন, দেখবা এর ফল অবশ্যই পাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক প্রক্রিয়ায় হাসবা, প্রেম করবা, মজা করবা, মাস্তি করবা, আবার বলবা আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা হবে না। অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু বিসর্জন দিতে হবে, অনেক কিছু বিসর্জন দিতে হবে। সো আমি আবারও বলছি, আগামী কয়েকটা মাস তোমার লাইফের টার্নিং পয়েন্ট। তোমার আলতু ফালতু কাজ করতে অনেক বেশি ইচ্ছা হবে, শয়তান তোমাকে ধোকা দেওয়ার ট্রাই করবে। সো এই সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা, শুধু বই খাতা, নামাজ, তুমি যদি মুসলমান হও নামাজ পড়বা, পড়াশোনা করবা, খাবার দাবার খাবা। আগামী 5-6টা মাস কোনো বন্ধু বান্ধবী লাগবে না, দেখবা তোমার জীবনে বন্ধু বান্ধবীর অভাব পড়বে না। বাট আগামী 5-6 মাস 7 মাস যদি তুমি এই বন্ধু বান্ধবী সকল ফ্রেন্ডদের পেছনে টাইম নষ্ট করো, তোমার জীবনে আর কোনোদিন ভালো বন্ধু আসবে না। এমন বন্ধু আসবে না যে তোমাকে উপকার করবে, কারণ তোমার সব বন্ধু থাকবে ফকির, তোমার সব বন্ধু থাকবে অশিক্ষিত, তোমার সব বন্ধু থাকবে মূর্খ। সো তোমাকে সাপোর্ট দেওয়ার মতো কারো কোনো অবস্থান থাকবে না। আর আগামী 5-6 মাস কোনো বন্ধু লাগবে না। বন্ধু বানাও যোগ্যতা অনুযায়ী, তোমার একটা স্টেজ থাকবে, তার একটা স্টেজ থাকবে, জীবনে বিপদে পড়লে সহযোগিতা করবে। আজকে ভাই হিসেবে বলে গেলাম, হয়তো মূল্যায়ন করছো না, বাট এমন একদিন আসবে এই কথাগুলো তোমার কানে বাজবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি চেষ্টা করো, তোমার যে টেক্সট বুক আছে, গল্প কবিতা ধরে ধরে লাইন বাই লাইন পড়ো। তোমার যে 9-10 ব্যাকরণ বইটা আছে মুনির চৌধুরীর, যে পুরাতন বাংলা ব্যাকরণ, হুবহু মুখস্থ করে ফেলো। সমার্থক শব্দ পড়ো, ইংরেজিতে ভালো করবা, বেশি বেশি ভোকাবুলারি পড়ো, প্রিপোজিশন পড়ো, ফ্রেজ ইডিয়মস পড়ো, গ্রুপ ভার্বস পড়ো। কোনো কিছু বসে থাকবে না। অনেক মানুষ আছে, অনেক স্টুডেন্ট আছে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো তুমি কেন পিছিয়ে যাচ্ছ? তোমার টাইমটা কাজে লাগাও। দেখা হবে ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্টে, দেখা হবে প্রি অ্যাডমিশন ব্যাচে যদি ভর্তি হও ওখানে। আর এখানে ভর্তি হও বা নাই হও, তুমি পরিশ্রম করো, চেষ্টা চালাও, এখন থেকে একটু শুরু করো। সবাই ভালো থাকবা। আজকে আর বেশি লেট করলাম না, নামাজ আছে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।
দোয়া করবা। দেখা হবে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে, দেখা হবে এইচএসসির পরে আমাদের রেগুলার আইসিইউ ব্যাচে ইনশাল্লাহ। স্বপ্ন দেখো পাবলিকিয়ান হওয়ার, স্বপ্ন দেখো নিজে বড় হওয়ার, স্বপ্ন দেখো পরিবারের হাল ধরার। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। সালামু আলাইকুম।